ছাত্র শিক্ষক সম্পর্ক ঠিক যেন একটা বীজ বপনের মতো। এটি হলো সেই ভিত্তিপ্রস্তর যার উপর নির্মিত হয় একটি সম্পূর্ণ শিক্ষা ভবন। ছাত্র শিক্ষক সম্পর্কের প্রভাব ছাত্র এবং শিক্ষক উভয়ের জীবনেই কিন্তু বেশ দীর্ঘস্থায়ী হয়। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে যাকে পেয়েছি তিনি হলেন বর্ণিতা মজুমদার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, হোলি ক্রস কলেজ। নমস্কার ম্যাম, বিটিভি ত্রিপুরা পর্দায় আপনাকে স্বাগত। আমাদের জীবন গঠনের ক্ষেত্রে মাতা, পিতা এবং শিক্ষক এদের সবথেকে বেশি বা বড় ভূমিকা থাকে। ছাত্র শিক্ষক সম্পর্কটা ঠিক কিরকম? ছাত্র শিক্ষক সম্পর্ক যেটা আমরা আজকের দিনে দেখছি সেটা একরকম, আর আপনি বা আমি যেরকম পেয়েছি সেটি ছিল আরেক রকম। আমি ভালো খারাপের দিকে যাচ্ছি না, যুগের সাথে আমাদের অনেক কিছুই পাল্টিয়েছে। আমি কোনোটাকে খারাপ বা কোনোটাকে খুব বেশি ভালো বলতে পারবো না, সবারই একটা মাইন্ডসেটে আমাদের কাজ করতে হয়। তো আমি দীর্ঘ 12 বছর ধরে শিক্ষকতার জগতে আছি। তো সেই সুবাদেই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের থেকেও বেশি আমি কলেজ স্তরের যে ছাত্রছাত্রীরা ওদের সাথেই আমার বেশি মেলামেশা। তো সেই সুবাদেই আমি বলছি 12 বছর আগে ছাত্র শিক্ষকের সম্পর্ক আমি নিজে একরকম দেখেছি। এখন যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল যুগের, আর আজকালকার দিনের ছাত্ররা বলে যে ওরা নাকি জেনজি, তো সেই জায়গায় দাঁড়িয়ে জেনজি ছাত্রদের মতামতটাও আমাদের তুলে ধরতেই হবে। তো সেই পার্সপেক্টিভ থেকেই আমি বলতে চাই যে কোনোটাই আমি খারাপ বা কোনোটাই খুব বেশি ভালো বলতে পারবো না, ওদেরও কিছু মতামত আছে যেটা শোনা উচিত। আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতে পারি ওরা শিক্ষকদেরকে, ওদের টিচারদেরকে ওরা একটু বন্ধুর মতোই ভাবে এবং সেই হিসাবেই কথা বলতে চায়। অনেক সময় কথাগুলো একটু বেশি ফ্রেন্ডলি হয়ে যায়। তো সেই জায়গায় সিনিয়র বলতে আমি বয়সের দিক থেকে বলছি, এল্ডারলি টিচারদের একটু প্রবলেম হয় সেই জায়গায় ডাক দিলে হয়তো বা স্টুডেন্ট সেটা বোঝেও না যে কেন আমাকে ডাক দিচ্ছি, আমি এমন কি বললাম। প্লাস ধরুন টিচারকে মেসেজ করার সময় এরকম ভাবেই মেসেজটা করা হচ্ছে, মনে হচ্ছে ওর একটা বন্ধু বা বান্ধবীকেই মেসেজ করছে। সেই জায়গায়ও টিচার মনক্ষুণ্ণ হচ্ছেন যে এটা কি ধরনের মেসেজ। হ্যালো ম্যাডাম বা হ্যালো স্যারও নেই, ডাইরেক্ট জিজ্ঞেস করছে কালকে কলেজ খোলা কিনা, এই সার্টিফিকেটটা পাবো কিনা। তো এই ধরনের কথাবার্তা কেন হবে? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে আজকের যুগের যে ছেলে মেয়েরা, ওদের সাথে কথা বলে অনেক কিছুই ঠিক করা যায়। আগে যেরকম একটা শাসন ছিল বা সেই জায়গায় যে একটু বকা ঝোকা, আজকালকার দিনের ছেলেমেয়েরা আমি বলবো একটু সফট মাইন্ডেড। হ্যাঁ, সেটা ধরুন বাড়ি থেকেই হয়তো বা সেটার স্টার্টিং। সেই জায়গায় ধরুন প্যারেন্টসরা কি হয়, আজকালকার ম্যাক্সিমাম ফ্যামিলি নিউক্লিয়ার, সিঙ্গেল চাইল্ডের সংখ্যা অনেক বেশি। সেই পার্সপেক্টিভ থেকে যদি আমি দেখি ওই আমার একজনই, তো সেই আমি কিছুই বলবো না। কেউ এটা হয়তো সেই বিশ্বাস করে না। আমারও এক মেয়েই আছে, আমি আবার এই প্রসেসটাতে বিশ্বাস করি না যে একজন আছে বলেই আমি কিছুই বলবো না এবং ওইভাবেই আমি চলবো। তো এক এক রকম ভাবে আমার মনে হয় সেটা এক এক ভাবে এক একটা বাচ্চাকে ডিল করতে হয়। বাচ্চার অনেক সময় ধারণা থাকে আমার মা বাবা তোই আমাকে কিছু বলে না, তাহলে আপনি তো আমাকে কেন বলছেন। তো সেই জায়গায় আমার মনে হয় বাড়ি থেকে, বলছি না যে মারধর করেন, হ্যাঁ, বা একটা কলেজ স্তরের ছেলে মেয়েকে আপনি কি মারধর করবেন, তো অন্য দিকে চলে যাবে। বা কিছু হলেই যে একটা বলা, বাড়ি ছেড়ে চলে গেলাম, বাইক না কিনে দিলে অন্য কিছু একটা করে নেব, খারাপ কিছু একটা নেগেটিভ মাইন্ডসেট। সেই সাথে ড্রাগসের বিষয়টাও এসে পড়ে, লোনলিনেস, সবকিছু মিলিয়ে আমার মনে হয় একাকিত্বটাও একটু ম্যাটার করে ওদের ক্ষেত্রে, যার জন্য ওরা একটু বন্ধু খুঁজতে চায় সবার মধ্যেই। ম্যাক্সিমাম দেখা যায় মা বাবা দুজনই চাকরি করছে, সেই ক্ষেত্রে মেইড দেখছে বা বাড়ির মানুষ দেখছে
বাড়ির মানুষ যতই দেখুক, আমার ব্যক্তিগতভাবে মনে হয় মা বাবার থেকে যে শিক্ষাটা বা আন্তরিকতাটা যে একটা পাওয়া যায়, সেটা বাচ্চা মিস করে। সেই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ঘরে ফিরলে যখন বাচ্চা কথা বলতে চায়, অটোমেটিক্যালি আমরাও একটু ক্ষুণ্ণ, বিরক্ত, ইস এখন না, পরে, আবার একটু পরে হবে। সেই ক্ষেত্রে বাচ্চা তো তখনই চাইছে কথাটা বলতে, সেটা এবার স্কুলের বাচ্চাই হোক, কলেজের বাচ্চাই হোক, সে এক্ষুনি কথাটা কমপ্লিট করতে হবে। আমরা কি করি, হয় ছোট বাচ্চা হলে মোবাইলটা দিয়ে দিচ্ছি, আর না হলে বড় হলে আচ্ছা যা তো পরে। সেই ক্ষেত্রে বন্ধু খুঁজতে গিয়ে দেখা যায় কিছু খারাপ বন্ধুর সার্কেলেও চলে আসে, কিছু ভালো বন্ধুও থাকে। তো সেই জায়গায় আমার মনে হয় টিচারদের সাথেও ওরা মানে ওই লেভেলের একটা সম্পর্কই গড়তে চায়, এবং টিচাররা কিছু বললেও মানে খুব বেশি একটা পছন্দ করছে না, যে কেন ডাক দিচ্ছেন আমাকে, তো বাড়িতে সেরকম ভাবে, হ্যাঁ আমাকে তো এটা তো আমি বাড়িতে পাইনি। এবং কিছু কিছু ক্ষেত্রে যখন ধরুন জল যখন একটু বেশি গড়িয়ে যায়, আমাদের যখন একটু গার্জিয়ানদেরকে ডাকতে হয়, গার্জিয়ানরাও ক্ষুণ্ণ, এমন কি করেছে, হ্যাঁ সেটা বুঝতে পারছে না যে ওর সাথে তো আমাদের মানে টিচারদের কোনো ব্যক্তিগত সেরকম নেই। হ্যাঁ ব্যক্তিগত কি বলবো, মানে আপনি যেটা বললেন, মানে কোনো হি ইজ নট মাই এনিমি অর শি ইজ নট মাই এনিমি। হ্যাঁ ধরুন আমাদের যতই বয়স যাই হোক, আমরা তো ওই ছেলে মেয়ের হিসাবে ওই পয়েন্ট থেকেই দেখি কলেজ স্টুডেন্টদেরকে। কিছু কিছু বলে যে না স্যার ম্যাডাম ভালো করেছেন, ফোন করেছেন, না করলে জানতাম কি করে ও যা আসে। দেখা যায় দিনের পর দিন একটা বাচ্চা কলেজের ফি নিয়েছে, কলেজে আসেইনি, অ্যাটেন্ডেন্স 0। যদি না ফোন করতাম ওরা জানতোই না যে কি হচ্ছে ব্যাপারটা, ব্যাকের পর ব্যাক পেয়ে চলছে। অ্যান্ড দ্য ফ্যামিলি ইজ ফিনান্সিয়ালি স্টেবল। কিছু ক্ষেত্রে দেখা যায় দ্য ফ্যামিলি ইজ নট ফিনান্সিয়াল স্টেবল, বাট স্টিল বাচ্চা বিভিন্ন রকমের খরচ চালানোর জন্য আগরতলা শহরে ভাড়া থেকে পড়ে, ওগুলোকে কাভার আপ করার জন্য বন্ধুদের সার্কেলে নিজেকে একটা স্ট্যাটাস বজায় রাখার জন্য এই ফিগুলিকে সে অন্যান্য কাজে লাগাচ্ছে। অ্যাজ এ গার্জিয়ান আমার মনে হয় আমাদের আরেকটু বেশি দায়িত্ব নিয়ে একটু ফোন করা, একটু জিজ্ঞেস করা কোন পারপাজে টাকাটা নেওয়া হয়েছে, বা টিচাররা যদি একটু বেশি ডাক দেয়, তাতে যদি একটু ক্ষুণ্ণ বোধটা ওদের একটু কম হয়, বা টিচারদেরকে যদি আরেকটু দায়িত্ব নেওয়ার জন্য ওরা বলে যে না নিতে পারবেন, সেই ক্ষেত্রে জিনিসটা আরেকটু ভালো হবে। সেটাই আমার। আপনি বলছিলেন যে সময়ের পরিবর্তনের সাথে সাথে স্বাভাবিক মানে সম্পর্কের, ছাত্র শিক্ষক সম্পর্কের সমীকরণটাও পাল্টেছে। তো সেই ক্ষেত্রে কি শিক্ষকদের ছাত্রছাত্রীদের সাথে অ্যাডজাস্টমেন্টে কিছু প্রবলেম হচ্ছে কিনা? এই যেটা বললাম, জেনজির সাথে তো অ্যাডজাস্টমেন্টে তো আপনি যত ওরা তো আপডেটেড, ওরা আপডেটেড, তো এবার আপনাকেও আপডেটেড থাকতে হবে। এবার ওরা যেরকম টিচিং স্টাইলেও দেখুন একটা পরিবর্তন আসতেই হয়। হ্যাঁ আমি বলছি না ট্র্যাডিশনাল মেথড ভালো খারাপ বা কোনো কিছু, আমি সেই অ্যাঙ্গেলে যাচ্ছি না। ইএলটি যেটা আমরা বলি, মানে ইএলটি হচ্ছে পার্ট অফ মানে কি বলবো ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। ঠিক আছে, ইংলিশের দুটো পার্ট হয়, একটা লিটারেচার হয়, একটা লিঙ্গুইস্টিক্স হয়, ওটারই একটা ব্রাঞ্চ আবার অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স, যেটাকে আমরা ইএলটি বলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। সেখানে অ্যাকচুয়ালি মানে বিভিন্ন রকমের থিওরিস্ট বলেছে একটা মেথড যদি কাজ না করে আরেকটা মেথডে চলে যান, একটা মেথড ফল হচ্ছে আরেকটা মেথডে চলে যান। সেটা আমরা টিচার হিসেবেই বা কয়জন করছি, এটা ক্লাসে কয়জন এটা করছি, শুনছে না, না শুনুক, ব্যাকবেঞ্চে বসে আছে বসে থাকুক, আমার কাজ তো সিলেবাসটা শেষ করতে হবে আমার, তো আমি সিলেবাস সেই এখন কারোর মতামত থাকতেই পারে, তো আমি কি করব, একজনকে ডেকে ডেকে বলবো না। একজনকে ডেকে ডেকে বলার থেকে আমার মনে হয় একটু চেষ্টা করলে হয়তো বা 100% সলভ না হোক, 90%ও সলভ না হোক, 70% এটার প্রবলেম সলিউশনের একটা রাস্তা থাকতেই পারে। কারণ সব কিছু তো আর 100% হবে না, তো আমি টিচিংটাও আমি 100% দিতে পারবো না। ঠিক আছে, তো সেই জায়গায় আমি চেষ্টা করব যে ব্যাক বেঞ্চেও যে বসে আছে তাকেও একটু প্রায়োরিটি দিই, তাকেও যাতে একটু ডেকে বলি, যে একটু বলি না যে সকালের খাবারটা হয়েছে কিনা, আজকে মানে খেয়ে এসছো কিনা। হয়তোবা স্টুডেন্ট চাইছে যে আমাকেও একটু অ্যাটেনশন দোক, আমাকেও যাতে একটু জিজ্ঞেস করুক, আমার সাথেও যাতে ম্যাডাম বা স্যাররা একটু কথা বলুক। সব সময় ওই ওরা যারা পয়েন্টে হাই আছে বা গ্রেডে বা অলরাউন্ড অ্যাক্টিভিটিসে, কিছু স্টুডেন্ট দেখুন নাচ গানেও হয়তো বা ভালো না, স্পোর্টসের দিকেও নেই হয়তো বা,
সেই লেভেলের প্ল্যাটফর্মটাই হয়তো বা পাইনি। তো সেই ক্ষেত্রে আমি যদি ভাবি যে কি হবে কথা বলে ওর সাথে, একটু অ্যাটেনশন দিলে টিচারদের তরফ থেকে আমার মনে হয় না মানে এই জিনিসটা আর এগোবে। এই যে একটা যে গ্যাপ তৈরি হয়ে যায় সব সময়, হ্যাঁ, রাস্তায় দেখা হলে এমন প্রিটেন্ডও করে অনেক সময় কি চেনলই না, হয়তো বা সকালেই দেখা হয়েছে কলেজে, চেনেই না বা চলে গেল দৌড় দিয়ে, যেটা হওয়ার কথা না। কারণ রাস্তায় দেখা হলে নিশ্চয়ই আপনি ওকে সিলেবাস সম্বন্ধে কিছু জিজ্ঞেস করবেন না, ওকে আপনি জিজ্ঞেস করবেন না পড়াশোনা কতটুকু করেছো, এই একটু হাসি বা কোথায় যাচ্ছো, কি আসো এই বিষয়, পালিয়ে যাচ্ছে বা অ্যাকনলেজ করছে না আপনি ওর টিচার। সবাই না, আবারও রিপিট করছি, সবাই না, হ্যাঁ সবাই না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটা দেখি। এদিকে দেখলো তো ওই সাইডে দিয়ে বাস চলে গেল। সেই গ্যাপটা করার জন্য, কমানো, রিডিউস করার জন্য আমার মনে হয় টিচিং স্ট্র্যাটেজিটা একটু পাল্টানো উচিত। আমি যেভাবে পড়েছি আমি এইভাবেই পড়াবো, সেটা যদি মাথায় ঢুকে যায় সেখানে একটু প্রবলেম হয়ে যায়। অ্যাজ এ টিচার তো আমার দায়িত্ব। হ্যাঁ, আমি এটা মানি যে আমাদের অনেক কাজ থাকে। আগে যেমন শুধু পড়ানোটাই কাজ, এখন অনেক কিছু আছে, এক্সট্রা কাজ আছে, সেটা আমি বিলিভ করি 100% ট্রু। হ্যাঁ, মাইন্ডসেট অনেক সময় ঠিক থাকে না, এতগুলো ক্লাস কি করে। বাট তারপরেও মাঝে মাঝে, সব সময় করতে হবে না, মাঝে মাঝেও যদি বাচ্চাটাকে আমরা একটু নজরে দিই বা একটু জিজ্ঞেস করি কেমন আছো, আরে দেখিনি তো কালকে, সবসময় পড়াশোনার কথাটা জিজ্ঞেস করতেও হবে না। সেই ক্ষেত্রেও আমার মনে হয় গ্যাপটা একটু হলেও রিডিউস হবে। সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর। স্যার, স্যার, বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, গয়না যখন বোঝে তোমার স্টাইল। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো, লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। ফিরে এলাম আবারও বিরতির পর। চলে যাব সরাসরি ম্যামের কাছে। সময়ের পরিবর্তনের কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, যে এই যে মানে টিচার আর স্টুডেন্টের যে একটা আত্মিক বন্ধন, যেটা বলতে পারেন যে আমরা এখনো টিচারকে দেখলে রাস্তায় পা ধরে প্রণাম করি, বা দেখলে একটা ও স্যার, হ্যাঁ, এই যে ব্যাপারটা, হ্যাঁ, তো এইটা অনেকটাই এখন নেই। হ্যাঁ, তো কি মনে হয় এই যে সম্পর্কটাকে আরো মজবুত এবং দৃঢ় করার ক্ষেত্রে পরিবার কতটুকু সহায়ক হতে পারে? আগে যেমন বললাম, বিভিন্ন ধরনের ছাত্রের পরিবারের ব্যাকগ্রাউন্ডটা এক এক রকম। সেই ক্ষেত্রে দেখা যায়, আমি বলছি না যে বাড়িতে হয়তোবা সেগুলো শেখানো হয়নি, শেখানো হয়তোবা হয়েছে, কিন্তু
কিছুটা দায়িত্ব টিচারদেরও থাকে, আমি সবটা বলবো না যে প্যারেন্টসের দায়িত্ব, কিছুটা দায়িত্ব টিচারেরও থাকে। দেখা যায় কিছু সংখ্যক টিচার হ্যান্ডশেক করে গলায় লাগিয়ে নিচ্ছেন স্টুডেন্টদেরকে, বাট কিছু সংখ্যক টিচার সেটা মেনে নিচ্ছেন না, যে এটা আবার কি। হ্যাঁ, এই ধরনের ফ্রেন্ডের জায়গায় বা আমার সাথে একটা অন্যরকম সম্পর্ক থাকবে, সেখানেও ছাত্রছাত্রীদের মনে হয় যে উনি করছেন তো আপনি কেন করছেন না, এটা। তো সেই জায়গায় আমার মনে হয় বাড়িতে আরেকটু গার্জিয়ানদের আরেকটু বাচ্চাদের সাথে একটু সময় নিয়ে, আমি বলবো না যে যেটা আমি বললাম, যেহেতু আমি কলেজ স্তরের ছাত্রছাত্রীদের নিয়েই কাজ করি বেশি, তো ওই লেভেলে গিয়ে যদি আমি খুব বেশি শুধরানোর চেষ্টা করি, সেই ক্ষেত্রে হয়তোবা উল্টো অ্যাকশন হবে। তো ছোট বয়সেই যদি, হ্যাঁ খুব ছোট বয়সে না, যখন ধরুন ক্লাস 4 ক্লাস 5 একটা বোঝার ক্ষমতা আছে, সেই ক্ষেত্রে তখন থেকে যদি আমি একটা ডাক দিই, হ্যাঁ সেই বোঝানোর যে একটা ব্যাপারটা, কেন ডাক দিচ্ছি সেটাও যদি একটু বুঝিয়ে দিই, মা হিসেবে বাবা হিসেবে। অনেক সময় বাচ্চা এসে টিচারদের সম্বন্ধে অনেক কথা বলে, আমরা আবার ঘুরিয়ে বলি উনি কেন এটা কাটলেন, এটা তো উনি করতে পারেন না। এটা আমার মনে হয় আপনার স্ত্রীর সাথে বা আপনার স্বামীর সাথে আপনি আলাদা আলোচনা করেন যে এটা কেন কাটলো। বাচ্চার সামনে আমার মনে হয় না এই ধরনের কথাবার্তা আমরা বলছি, যে এটা একটা উল্টো রিয়াকশনই হচ্ছে। আজকে মনে হচ্ছে আমার সাথে তো করছে না, কিন্তু এটা বাইরের সাথে করতে করতে এরকম একটা অভ্যাসে এটা পরিণত হয়ে গেছে, সে ঘরে এসেও এই বিহেভিয়ারটাই করছে। আজকে ধরুন টিচার তাড়াহুড়ায় থাকে, আমি কলেজ টিচার বলে আমি এটা বলবো না যে স্কুল টিচাররা মানে কম ইয়ে করছে না, যথেষ্ট খাচ্ছেন। স্কুল পেরিয়েই কলেজে এসছে, স্কুল পেরোনো ছাড়া কেউ কলেজে আসতে পারেনি, বা কলেজ পেরিয়ে ইউনিভার্সিটি যাবে, তো কেউ সেখানে ছোট মাপের বা কেউ সেখানে বড় মাপের না, শিক্ষকই থাকে। আজকে আমার বাচ্চার সামনে আমি বললাম না উনি তো এরকম করতেই পারেন না, উনি কি করে করলেন, সেটা আমি আমার ঘরের মানুষের সাথে আলোচনা করতে পারি, সেটা আমি ওর সাথে সামনে কেন বলবো, সেটা আমি আমার পরিবারের লোকের সাথে শেয়ার করতে পারি, বা আমি আলাদা গিয়ে টিচারের সাথে কথা বলতে পারি, ব্যাপারটা যদি সেই রকমেরই সিরিয়াস হয়। আমি বাচ্চার সামনে কেন বলবো কথাটা, এবং সেটা শুধু কপি চেকিং এর সময় না, এটা যে কোনো ক্ষেত্রেই একটা টিচার সম্বন্ধে কোনো মন্তব্য করলে আমি সেটাকে কেন এইভাবে বাড়াবা দেব। আমি বুঝতে পারছি টিচার কি বলেছে, আমি অন্যভাবে অ্যাগ্রেসিভনেস যদি আমি অ্যাজ এ প্যারেন্ট বাচ্চার সামনে দেখাই, ও তো ধরেই নেবে যে এই কথার রিয়াকশনে আমাকে অ্যাগ্রেসিভনেসটাই দেখাতে হবে। তাহলে মা বলেছে বা বাবা বলেছে টিচার এটা করা উচিত নয়, দ্যাটস ইট। তাহলে পরদিন কলেজে গিয়ে আমার অ্যাটিটিউডটাই অন্যরকম থাকবে। আমার সেটাই মনে হয় যে গার্জিয়ানদের আরেকটু সচেতন হওয়া উচিত এই ব্যাপারে, যে কিভাবে আমি আরেকজনের সামনে, আমরা বলি না যে বাবার সাথে এইভাবে কথা বলবে না, মার সাথে এইভাবে কথা বলবে না, তো সেটা টিচারের ক্ষেত্রে কেন হবে না? কারণ সেটা এতটাই অভ্যাসে, বলে না স্কুল ইজ আওয়ার সেকেন্ড হোম। তো সেকেন্ড হোমে আমি যা যা শিখবো সেটাই তো আমি ভবিষ্যতে গিয়ে এটাকে আমি কাজে লাগাবো। হ্যাঁ, তো সেই জায়গায় এটা অভ্যাসে যদি পরিণত হয়ে যায়, স্কুল থেকেই তো ওরা আসছে কলেজে, অতিরিক্ত অভ্যাসে যদি এটা পরিণত হয় যে না আমাকে স্কুলে কেউ ডাক দিল না, স্কুলে আমি যা খুশি করেছি কলেজে এসে আমি তাই করতে পারবো, এই একটা থাকে। যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয় আমাদের একটু টাইম লাগে ওদেরকে একটু মোল্ড করতে, সেই একটা ওই অ্যাটিটিউড স্কুল লেভেলের, সেই একটা পড়া আবার একটা অন্য রকমের একটা অ্যাটিটিউড আনতে একটু সময় লাগে। বাট গ্র্যাজুয়ালি, স্পেশালি যেহেতু আমি হলিক্রস কলেজে আছি, আমার কলেজের কথাটাই আমি তুলে ধরছি, স্পেশালি অ্যাজ কি বলবো, ওয়ান অফ দ্য বেস্ট ইংলিশ মিডিয়াম কলেজ হিসেবে আমার মনে হয় ওরা অ্যাডজাস্ট করে নেয় ওই এনভায়রনমেন্টের সাথে, এবং কথা বলা কিভাবে অলরাউন্ড ডেভেলপমেন্ট সেটা ওরা করে নেয়। আমরা অনেকেই একটা ধারণা আছে, আমি ইন্ডিয়ান কালচার আর ওয়েস্টার্ন কালচার নিয়ে আজকাল খুব বলে, এই সব ওয়েস্টার্ন কালচার শিখছো, ইন্ডিয়ান কালচার, ব্যাপারটা আমার মনে হয় না সেটা। একটা গার্জিয়ান হিসেবে আমি চাইতেই পারি কি আমার বাচ্চা একটু ইংলিশ ভালো বলুক, কারণ এটা ভবিষ্যতে ওর দরকার, অলরাউন্ড ডেভেলপমেন্ট। হ্যাঁ, বাট ডিমিন করে না কিছুকে, বা আপনি গার্জিয়ান হিসেবে ইন্ডিয়ান লিটারেচার বা ইন্ডিয়ান এডুকেশন, নট লিটারেচার, ইন্ডিয়ান এডুকেশনটাকে আপনি প্রমোট করতেই পারেন, বাট ডিমিন করে না। আমি যখন একটা জিনিস প্যারেন্ট হিসেবে ডিমিন করি, আমার বাচ্চাও সেটাই শিখছে যে আই উইল ডিমিন দ্যাট ওয়ান। সো আই থিঙ্ক ইন সাম ওয়ে অর দ্য আদার বাচ্চাদের সামনে আমরা কাউকে ছোট বড় না করে, আজকে যখন বাচ্চা কলেজে পড়ে তখন আমি আলোচনাটা করতে পারি, জানি সেটা এই হয়েছে। ছোট থেকে যদি আমি এই ধরনের আলোচনা করি, তো সেটা একটা অন্য কিছুতে পরিণত হয়ে যায়। লার্নিং ইনসাইড দ্য ক্লাসরুম অ্যান্ড আউটসাইড দ্য ক্লাসরুম, এই বিষয়টিকে কিভাবে দেখছেন?
যেটা ইএলটির কথা বললাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, সেখানে এই দুটো জিনিসকে খুব আমরা গুরুত্ব দিই। কি লার্নিংটা কি শুধুই ইনসাইড দ্য ক্লাসরুম? তাহলে আউটসাইড দ্য ক্লাসরুমে তাহলে বাচ্চার একটা অলরাউন্ড ডেভেলপমেন্ট কি করে হবে? হ্যাঁ, তো লার্নিং ইনসাইড দ্য ক্লাসরুমে তো আই ডোন্ট হ্যাভ এনি আদার অপশন, বাট আমাকে রেস্ট্রিক্ট থাকতে হয় যে সিলেবাসের পড়াবো। বাট আউটসাইড দ্য ক্লাসরুমেও কিন্তু এই যেটা আমি বললাম, একটু জিজ্ঞেস করা, খেয়েছো, টিফিন এনেছো বাড়ি থেকে, লাঞ্চ করা হয়েছে? না ম্যাডাম ক্যান্টিনে গেছি। ক্যান্টিনের খাবার রোজ কেন খাচ্ছ? দরকার ছিল না আমার এই কথাটা বলার, হয়তো বা একটু বলি না, একদিন 2 দিন বললে ও হয়তো বা সচেতন হবে, বাড়ি গিয়ে বলবে না না আমাকে জিজ্ঞেস করেছে, আমি খাইনি সারাদিন। যে বলছি যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস ওরা আগরতলা শহরে আজকাল ভাড়া থাকে, বিভিন্ন জায়গায় পড়াশোনা করে বলে সেই জায়গায় খাওয়া খায় না, ডাইরেক্ট ঘুম থেকে উঠে চলে আসছে, মাকে হয়তো বা বলেছে খেয়েছি। তো সেই জায়গায় এসে যদি কলেজে, আমার মনে হয় আউটসাইড দ্য ক্লাসরুম, এটা কি শিক্ষা? যে আপনি খাবারের কথা বলছেন না, শিক্ষা না, বাট আমার মনে হয় একটু সচেতনতা, একটু রেসপন্সিবল, বা আমি যদি দেখি চিৎকার করছে, বা ধরুন একটা টেন্ডেন্সি কি স্টাফ রুমে ঢুকে যাচ্ছে হেডফোন কানে নিয়ে, উইচ ইজ ভেরি কমন, এবং কিছু শিক্ষক হয়তো বা এটাকে কিছু বলছেও না, আসুক কি আর বলবো বলে একদম হাল ছেড়ে দেওয়ার কিছু নেই এখানে। যেহেতু বলে যে শিক্ষকদের তো সমাজ গড়ার একটা দায়িত্ব আছে, তো হাল ছেড়ে হেডফোন নিয়ে গুড মর্নিং ম্যাডাম বলছে, গান তো নিশ্চয়ই কানে বাজছে, তো আমি কেন এটা এক্সপেক্ট করবো? বকতে হবে না যে ফার্স্ট অফ অল ইউ টেক আউট ইউর হেডফোন, তারপরে কথা বলো। একদিন ডাক দিলে হয়তো বা দ্বিতীয় দিন আবার করবে, আবার ডাক দেবো, নিশ্চয়ই পরিবর্তন আসতে বাধ্য। কথা কি মানে আমাদের একটু চেষ্টাও করতে হবে, ওই মেথডটা বুঝে কাকে আমরা কিভাবে ডিল করব, কার সাথে। একজন সাইকোলজিক্যাল ফ্যাক্টর নিয়ে বড় হচ্ছে, একটা মা বাবার সম্পর্ক একরকম দেখছে, অন্য আরেকটা বাচ্চা অন্যরকম দেখছে, সে কিভাবে বড় হয়েছে আমরা তো কেউ জানি না। আর ব্যক্তিগত জিনিসে আমার এত অ্যাজ এ টিচার আমার অত গভীরে যাওয়ারও দরকার নেই, শুধু ওকে স্টুডেন্ট হিসেবে চিনি, তো ওইটুকু অবধি যদি আমি ওকে একটু কেয়ার করি, আমার মনে হয় সিচুয়েশন পাল্টাবে। বলে না যে 98% পেলেই ভালো না, অলরাউন্ড ডেভেলপমেন্ট শুধু 98% পেলেই হবে না। যে 70% পেয়েছে সেও আজকে হয়তো একটা বড় বিজনেসম্যান বা খুব ভালো জায়গায় চাকরি করছে, তার অলরাউন্ড ডেভেলপমেন্ট আছে, ম্যানার্স আছে, কি করে রেসপেক্টফুলি কথা বলতে হয় সেটা জানে, একটা কথা মেনে নেওয়া, মানে যে ওর হ্যাঁ ও ছোট হয়ে যাওয়া, এটা খুব কাজ করে বিশেষ করে জেনজির মধ্যে, যে না কেন এই ইগোটা খুব কাজ করে। কথায় কথায় একটা ওয়ার্ড শিখেছে ওরা, ডিপ্রেশনে চলে গেছে, যেটা খুব গ্লোরিফাই করে। আমরা হয়তো বা মন খারাপ বলি, সেটা ওরা খুব এটাকে সফিস্টিকেটেড ওয়েতে, সবাই ডিপ্রেশনে যায় না। মন খারাপ বা মার সাথে কথা হয়নি, লোনলিনেস, আরেকটা বাচ্চার স্ট্যাটাসের সাথে মেলাতে গিয়ে আমার এগুলো নেই, সেগুলিকে ওরা ডিপ্রেশন ধরে, এটা ডিপ্রেশন না। একদম। তো জীবনের সব, হ্যাঁ অবাক লাগে কি, এটাই। আপনি তো কলেজ স্টুডেন্টদের কথা বলছেন, আমি স্কুল স্টুডেন্টদের মুখেও শুনি যে ও ডিপ্রেশনে চলে গেছে। আরে ও কি বোঝে কি ডিপ্রেশনের একটা কি? তো আমি আমার যখনই বলে ডিপ্রেশনে, নিশ্চয়ই আমাদের কলেজে কাউন্সিলর একজন আছে, একদম পার্মানেন্ট কাউন্সিলর আছে, কোনো অসুবিধা হলে আমরা পাঠাই। এছাড়াও রুটিন মাফিকও আমরা রোল নাম্বার ওয়াইজ স্টুডেন্টদেরকে কাউন্সিলিং, ওরা যেতে চায় না অনেক সময়, পাঠাই। হ্যাঁ, কিন্তু জীবনে সব না পাওয়াই যদি ডিপ্রেশন হয়ে যায়, জীবনে সব আমরা পাবো না সবকিছু। যার কাছে সব আছে তার কাছেও কিছু একটা জিনিস নেই। হ্যাঁ, তো সব পেলে যে নষ্ট জীবন একদম। তো সে সব না পাওয়াকেই যদি আমি ভাবি আমার ডিপ্রেশন, আমার এটা নেই, কি হবে আমার, ওভার থিঙ্কিং, ডিপ্রেশন ইজ টেকিং নট অনলি ড্রাগ তো একটা জিনিস, বাট ওভার থিঙ্কিং, ডিপ্রেশন, আমার কাছে এটা নেই, ওর কাছে, দিস ইজ অলসো লিডিং ইউথ টু এ নেগেটিভ পাথ। সেই ক্ষেত্রে প্যারেন্টসরা আমরা কি করি অনেক সময়, ঠিক আছে দিয়ে দিচ্ছি, বলছে ডিপ্রেশনে চলে যাচ্ছে কি না কি আবার হবে, দরজা লাগিয়ে রাখছে, যেটা ওরা একটা ওয়েপন হিসেবে নেগেটিভলি এটা ইউজ করে প্যারেন্টসদের এগেইনস্টে। সেদিকে একটু আমাদের খেয়াল রাখতে হবে। ছোটবেলা থেকে আমাদেরকে শেখানো হতো যে গুরুজনদের শ্রদ্ধা করবে, হ্যাঁ, টিচার্সদেরকে সম্মান জানাবে, এগুলো আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি এবং যতটা সম্ভব আমরা চেষ্টাও করে এসেছি। এই যে বর্তমান প্রজন্মের কাছে এই যে সম্মানের বিষয়টা, সম্মান দেওয়ার বিষয়টা, সেটা মানে কিভাবে নিচ্ছে ওরা বিষয়টাকে?
অ্যাকচুয়ালি খারাপ বলবো না সেই বা সেই পার্সপেক্টিভ থেকে আমি বলবো সম্মান জিনিসটা ওদের ডেফিনেশনটা একটু পাল্টিয়ে গেছে। ওরা সম্মান মনে করে ইনস্টাগ্রামে যদি টিচারের অনেক ফলোয়ার থাকে তাহলে বোধহয় খুব পপুলার, ওদের সম্মানের ডেফিনেশনটাই পাল্টিয়ে গেছে। টিচার যদি ইনস্টাগ্রামে একটু ভালো ড্রেস পোশাক পরে থাকে বা এমনি যদি একটা কন্ট্যাক্ট রাখে বা ওই ধরনের গানে যদি টিচাররাও বলে না গানটা খুব ভালো, তাহলে হয়তো বা ওরা ভাবে যে না একদম আপ টু ডেট টিচার। আর যে টিচার হয়তো বা ধরুন ইনস্টাগ্রাম কি হয়তো বা এই অ্যাকাউন্টটাই নেই, হ্যাঁ, তো এর মানে এই না যে উনিও মানে কিছু জানেন না বা কোনো কিছু, ব্যাপারটা সেরকম না। ওই আমি যেটা বললাম যে সম্মান অর্জন করতে গেলে সম্মান একটু দিতেও হবে, এবং সেটা শুধু আমি আমার থেকে বয়সে বড় বললেই না, আমার থেকে যারা ছোট আছে হয়তো আমি পায়ে ধরে প্রণাম করব না, কিন্তু ছোটকে তো আর পায়ে ধরে প্রণাম করব না, কিন্তু আমার সম্মানটা ছোটদের প্রতি একটু অন্যরকম ভাবে হবে, একটু ভালোবাসা, একটু কেয়ার দেব, তখন ওরা আমাকে দে আর বাউন্ড টু রেসপেক্ট মি। একটু কথা বলা যে না ওনার সামনে এই কথাটা বলা যাবে না, এইটা ওদের মাথায় থাকতে হবে যে কার সামনে কোন কথাটা বলতে হবে। আসল কথা কি আমার মনে হয় যে আমরা সবাই বলি, মা বাবার ক্ষেত্রেও আমরা বলি যে ফ্রেন্ডলি হতে হয় বাচ্চাদের সাথে। অবশ্যই এখন যা সময় এসছে আমাদের বাচ্চাদের সাথে ফ্রেন্ডলি হতেই হবে, কিন্তু ওই সম্মানের জায়গাটা বন্ধুর মতো হতে হবে, কিন্তু ওই জায়গাটাও তো আমাদের ধরে রাখতে হবে। আমার এটা মাথায় রাখতে হবে, আই ক্যান বি ফ্রেন্ডলি বাট আই এম এ প্যারেন্ট। তো এটা এই জিনিসটা মানে আমাকে যে আমার বাচ্চা, আমি ওর মা, বা যদি জেন্ডার মানে মেল হয় আমি ওর বাবা, ফ্রেন্ড ঠিক আছে, বাট এটা ওকে বোঝাতে হবে মা বাবা এটার একটা আলাদাই স্থান আছে, এটার একটা আলাদাই জায়গা আছে, তো যেভাবে সেভাবে কথা বলা যায় না। তো আমি যদি জানি আমি এই গুরুজনদের সাথে যেভাবে তেভাবে কথা বলতে পারবো না, তাহলে আমি বাইরে গিয়েও এটা অ্যাপ্লাই করব না। আর আমি যদি জানি হুটহাট করে যা খুশি বলা যায়, আমি সেটা বাইরে গিয়েও অ্যাপ্লাই করবো। আমরা কিন্তু সময়ের একেবারেই শেষ প্রান্তে, তো ম্যাডাম যাব আপনার কাছে শেষ প্রশ্নে। তো আপনি তো একজন লিটারেচারের শিক্ষিকা, তো এই যে এনইপি চালু হওয়ার পর এই যে লিটারেচারের স্টুডেন্টসদের কি কি অ্যাডভান্টেজ হয়েছে? এনইপি 2020 ন্যাশনাল এডুকেশন পলিসি, এটা তো সবাই জানেন যে এটা নিয়ে খুব একটা তর্ক বিতর্ক, খারাপ ভালো সবকিছু মিলিয়েই, কিছুটা ভালো সাইডও আছে কিছুটা খারাপ সাইডও, তবে আমি শুধু লিটারেচারের কথাটাই ধরবো। এনইপি অ্যাকচুয়ালি এমফেসাইজেস অন ইন্ডিয়ান লিটারেচার মোর। সেই জায়গায় বাচ্চাদের রামায়ণ মহাভারত পড়তে হচ্ছে, ঠিক আছে, ওরা যেখানে ইংলিশ লিটারেচারের অন্য একটা সিনারিও দেখেছে। আমি আপনি হয়তোবা সীতা, রাম, দুর্যোধন ওদের কথা শুনেছি, লাইন বাই লাইন পুরোটা বই হয়তোবা পড়িনি, বাট শুনেছি, টিভিতে দেখেছি, আজকালকে তো টিভিতে সিরিয়ালগুলোও দেখায় না। তো সেই জায়গায় ইন্ডিয়ান লিটারেচার যে ওরা পড়ছে, অ্যাজ এ টিচার আমরাও প্রথমে একটু ঘাবড়ে গেছিলাম স্টুডেন্ট নেবে কিভাবে, কারণ আমাদের ত্রিপুরাতে তো বিভিন্ন কমিউনিটির লোক থাকে, শুধু বেঙ্গলি থাকে না। সো রামায়ণ মহাভারত কিন্তু সবার মহাকাব্য না। সেই জায়গায় এই সংস্কৃত টেক্সটগুলো, যেটা ইংলিশে অলরেডি ট্রান্সলেশন আছে, ধরুন শকুন্তলা, দুষ্যন্ত, এটা প্রোনাউন্সিয়েশন ওদেরকে যেটা আপনি জন বলুন, ববি বলুন, যেই ফ্লুয়েন্সিতে ওরা বলছে, সেই প্রোনাউন্সিয়েশনটাও হয়তো ওদের প্রবলেম হচ্ছে, কারণ বিভিন্ন ইটস এ মাল্টি লিঙ্গুয়াল স্টেট, যেখানে অনেক রকমেরই বিভিন্ন ভাষায় কমিউনিটির লোক আছে যে বিভিন্ন ভাষায় কথা বলবে, বেঙ্গলিজ আছে, ট্রাইবেলসদের মধ্যে বিভিন্ন যারা রামায়ণ মহাভারতের সাথে অ্যাসোসিয়েটেড না। তো আমার মনে হচ্ছে যে ওরা ইন্ডিয়ান লিটারেচার জানছে, আর আমি অ্যাজ এন ইন্ডিয়ান আমার লিটারেচার জানলাম না। হ্যাঁ, এখন বলতেই পারেন যে তাহলে কি এতদিন লিটারেচার যারা পড়েছে ওরা, না নিশ্চয়ই জানে, তবে আমার মনে হয় ইন্ডিয়ান লিটারেচারটাও আমি জানি, আমি একটু জানি, তারপর না হয় আমি ব্রিটিশ লিটারেচার বাকিটা আমি একটু দেখবো। আমি ইন্ডিয়ান লিটারেচারটা আগে পড়ি, ইন্ডিয়ান ক্যারেক্টারিস্টিক্স পড়ি, রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে আমি আরেকটু বেশি জানি। হ্যাঁ, আগে কি ছিল না রবীন্দ্রনাথ ঠাকুরের প্লে, হ্যাঁ ছিল, ট্যাগোরের প্লে ছিল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়েরও কিছু ট্রান্সলেটেড ছিল, বাট এখন যে এই যে এপিকগুলো অ্যাড হয়েছে, রামায়ণ মহাভারত, হ্যাঁ, স্টুডেন্ট একটু বেশি ঘাবড়ে গেছিলো প্রথম ব্যাচটা। বাট ওই অ্যাজ এ টিচার একটু দায়িত্ব নিয়ে যদি আমরা ওদেরকে জিনিসটাকে একটু ইজি করি, টিচিং প্যাটার্নটাকে যদি, টিচিং স্টাইলটাকে যদি আমি একটু পরিবর্তন, দেখুন একটা খুব কঠিন জিনিস আপনার পড়ানোর উপর ডিপেন্ড করে আপনি কি করে সেটাকে প্রেজেন্ট করছেন।
হ্যাঁ, যেটা আমার মনে হয় যে টিচার আমাদের উপর একটু দায়িত্ব থাকে, কোনো কিছুকে কঠিনটাকে একটু সোজা করে দিলে মনে হয় বাচ্চা এটার সাথে অ্যাডজাস্ট, এবং এখন তো ওরা অ্যাডজাস্ট, এখন তো এনইপির সেকেন্ড ব্যাচ চলছে, দে আর কোয়াইট অ্যাডজাস্টেড টু দ্যাট। রাম সীতা বললে হ্যাঁ 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 মানে মাথাটা নাড়ছে, কমফোর্টেবল, পুরোটা ঘটনা জানে না হয়তোবা, ক্যারেক্টার্স গুলো বললে ধরে নেয়, কিছু কিছু মুভিজ হয়েছে সেগুলো থেকে শিখেছে। শকুন্তলারও একটা মুভি বেরিয়েছিল নাকি, ওরাই আমাকে বলে ক্লাসের মধ্যে। হ্যাঁ, তো সেই মুভি থেকে দেখুক না, কিছু আবার কারোর প্রবলেম হতে পারে, কেন মুভি থেকে, কেন মুভি থেকে পড়াশোনার কি সম্পর্ক, হোক না। এই জেনারেশন যদি মুভি থেকে এক্সাম্পল নিয়ে পড়াটাকে সহজ করতে পারে, আমি দেই না ক্লাসে এক্সাম্পল মুভির, ওরা যদি ওয়েব সিরিজ থেকে দেখে, ওরা তো সারাক্ষণ ওয়েব সিরিজ দেখে, আপডেটেড ওয়ান। তো আমি যদি ওয়েব সিরিজের এক্সাম্পল দিয়ে আমি যদি টিচিংটাকে আমি আরেকটু সোজা করি, তাহলে সমস্যা কিসে? আমি বলছি না এখন টিচারের কি অফুরন্ত সময় আমি বসে বসে এখন ক্লাস পড়ানোর জন্য আগে ওয়েব সিরিজ দেখবো, তো না, আপনি যে সিনেমাটা দেখেছেন ওটারই একটা এক্সাম্পল ধরুন। আর অবসর সময় তো সিনেমা তো রিল্যাক্সেশনই। হ্যাঁ, আমরা একটু যদি দেখে এটাকে আমরা ক্লাসে একটু অ্যাপ্লাই করে এক্সাম্পল হিসেবে, আমিও আমার শিক্ষক থেকেই শিখেছি, আমি যেটা বলছি আমি নিজে বানিয়ে, হ্যাঁ আমার শিক্ষকরা ওইভাবেই ক্লাসে মুভির এক্সাম্পল দিত, যাতে কি স্টুডেন্ট ভাবে যে না না এত বোরিং না, রিয়েল লাইফে আছি আমরা, না না ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ মুভি বলুন বলুন, মানে যেগুলিতে ওরা ইন্টারেস্টেড ওগুলোকে যদি আমি উইপন হিসেবে কাজে লাগিয়ে এটাকেই আমি পড়ানোর ক্ষেত্রে ইউজ করি, আমার মনে হয় অনেকটা ইজি হয়ে যায়, এবং টিচারদেরও কমপ্লেন থাকে না, পড়ালাম কোনো রেসপন্স দিল না, ডিসরেসপেক্ট পুরা, কোনো রেসপন্স, আমরা টিচারদেরও কিন্তু গায়ে লাগে অনেক সময় রেসপন্স না পেলে। তো আমার মনে হয় ওই আর কি, স্টুডেন্টদেরও যেরকম দায়িত্ব থাকে টিচারদেরও দায়িত্ব থাকে, ওই একটা 50-50 একটা দায়িত্ব দুজনেরই থাকে। অ্যাজ এ টিচার আমিও শুধু একা খেটে যেতে পারবো না, স্টুডেন্ট কিছুই বললো না, ওদেরও দায়িত্ব আমারও দায়িত্ব। তো আমার মনে হয় এনইপি চালু হয়ে অ্যাটলিস্ট লিটারেচারটা যে ভাস্টনেসটা আমরা দেখছি সিলেবাসে, ইটস কোয়াইট গুড। আমার মনে হয় যে স্টুডেন্টরা অ্যাডভান্টেজটা পেয়েছে, ইটস কোয়াইট গুড। সময়ের দাবি আমাদের এবার যেতে হবে। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে, আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আজকের মতো সমাজ দর্পণ এই পর্যন্তই। পরবর্তী নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার।